ভয় ভয় প্রত্যেক মানুষের মধ্যেই আছে। আর মানুষের মনের ভয় যখন কোনো অলৌকিক কারণে আসে, কোনো অশরীরীর জন্য আসে, কোনো অতিপ্রাকৃত বিষয়ের জন্য আসে, তখন তার মনে জন্ম হয় ভৌতিক অলৌকিক আতঙ্কের। আর আজকের কাহিনী তরুণ জনপ্রিয় সাহিত্যিক মনজিৎ গাইনের সেই ভৌতিক অলৌকিক আতঙ্ক সিরিজের সোনাঝুরির আতঙ্ক। মনজিৎ গাইনের জন্ম ২রা জুলাই ১৯৭৮ সালে। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে তুলনামূলক সাহিত্যে এবং রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে ইংরাজি সাহিত্যে স্নাতকোত্তর। ভৌতিক গল্প লেখা শুরু করেন বিখ্যাত শুকতারা পত্রিকায়। আজকের কাহিনী নেওয়া হয়েছে দেব সাহিত্য কুটির থেকে প্রকাশিত বেস্ট সেলার বই সোনাঝুরির আতঙ্ক থেকে। শুরু হচ্ছে সোনাঝুরির আতঙ্ক। সৌম্য এবার 11-এ উঠেছে। সে উত্তর ২৪ পরগনার মসলনপুরের একটা স্কুলে পড়ে। সে গ্রামের ছেলে। বন্ধুদের সঙ্গে আড্ডা, ইয়ার্কি এইসব নিয়েই সে বড় হয়ে উঠেছে। এবারে তাদের স্কুল থেকে বলা হলো যে তাদের এবার এক্সকারশন হবে, বা যার নাম বলা যায় শিক্ষামূলক ভ্রমণ। স্কুলে স্যারেদের তরফ থেকে এটা ঘোষণা হতেই সারা 11-এ একটা সাড়া পড়ে গেল। সৌম্যর এবার বেশি আনন্দ। সে বারবার তার বন্ধুদের সঙ্গে বলছে, এবারে আমরা সত্যি খুব আনন্দ করব শান্তিনিকেতনে গিয়ে। সৌম্যর সব বন্ধুরাই সৌম্যর সঙ্গে একমত যে এবারের এক্সকারশনে শান্তিনিকেতনে গিয়ে তারা খুব আনন্দ করবে। যদিও শান্তিনিকেতনে এক্সকারশনে ছেলেকে ছাড়তে সৌম্যর মা বাবা খুবই আপত্তি করছে। না সৌম্য, তোর ওইখানে গিয়ে কাজ নেই। ওখানে গিয়ে তোকে নজর রাখার মতো কেউ থাকবে না। আর তুই ওখানে যে কি করবি তা আমরা কেউ জানি না। তাই আমরা কেউ তোকে বাড়ির থেকে ওইভাবে ছাড়তে একেবারে রাজি নই। সৌম্যর তাই শুনে খুব মন খারাপ হয়ে গিয়েছে। তার বন্ধুরা সবাই যাচ্ছে শান্তিনিকেতনে, কিন্তু তাকে যদি তার বাবা মা না ছাড়ে তাহলে তো তার আর যাওয়াই হবে না। তার খুব ইচ্ছা ছিল যে সে যাবে স্কুলের এই এক্সকারশনে। যদিও স্কুলের স্যার ম্যাডামরা একটা উপায় বের করেছেন। যেসব ছাত্রছাত্রীদের মনে শান্তিনিকেতনে যাওয়ার খুব আগ্রহ আছে, কিন্তু তাদের বাবা মায়েরা তাদেরকে কোনোভাবেই ছাড়ছে না, তাদের জন্য স্কুলের স্যারেরা ম্যাডামরা তাদের বাবা মায়েদের সঙ্গে বসে বোঝাবেন যে তারা দায়িত্ব নিয়ে তাদের যেমন নিয়ে যাচ্ছেন তেমনই সেখানে গিয়েও দায়িত্ব নেবেন। সৌম্যর বাবা ও মা রাজি হলো সৌম্যকে স্কুলে এক্সকারশনে পাঠানোর জন্য। সৌম্য, তুই শান্তিনিকেতনে গিয়ে কোনোভাবেই স্যার ম্যাডামদের অবাধ্য হোস না যেন। তারা যেটা বলে দেবে সেই অনুযায়ী চলবি। সৌম্যরা খুব আনন্দ করতে করতেই শান্তিনিকেতনের ট্রেনে চেপে বসল। বন্ধুরা সবাই মিলে ট্রেনে গল্প করছে। তাদের স্যার ম্যাডামরাও তাদের সঙ্গে অনেক গল্পগুজবে মেতেছেন। সাগর স্যার তাদের সবার খুবই প্রিয়। স্যার সবার সঙ্গে বলছেন, তোমরা বলো তো, শান্তিনিকেতনে গিয়ে তোমরা ঠিক কি কি দেখতে চলেছ? স্যারের কথা শুনে সৌম্য, সুধীর, প্রিয়া, গার্গী সবাই ওর মুখের দিকে তাকাচ্ছে। তারা ওই বিশ্বভারতী ছাড়া শান্তিনিকেতনে যে অন্য কিছু দেখার আছে তা তারা কোনোভাবেই জানে না। তবুও সৌম্য নিজে বলল, স্যার আমরা তো শান্তিনিকেতনে গিয়ে বিশ্বভারতী দেখব। সেটাই তো শান্তিনিকেতনের সব থেকে ভালো দেখার জায়গা। আর এছাড়া পৌষ মেলার মাঠ বা এই ধরনের শান্তিনিকেতন সংলগ্ন আরো কিছু। সৌম্যর কথা শুনে সাগর স্যার বললেন, হ্যাঁ সৌম্য, তুমি এটা একদমই ঠিক বলেছ। কিন্তু আমরা শান্তিনিকেতনে গিয়ে শুধু রবীন্দ্রনাথের বিশ্বভারতী দেখব না, তার সঙ্গে আমরা অবশ্যই এখনকার শান্তিনিকেতনের অন্যতম বড় আকর্ষণ কোপাই নদীর ধারে সোনাঝুরি হাট দেখব। সেখানে তোমরা পাশের আদিবাসী গ্রামের অনেক কিছু যেমন কিনতে পারবে, তেমনই দেখতে পারবে আদিবাসী সাঁওতালদের নাচ গান। সেটা শুনে সবার মধ্যে খুবই আনন্দ।
তাদের মনের মধ্যে উত্তেজনার পারদ যেন আরও বাড়ছে। আর কয়েক ঘন্টার মধ্যে তারা শান্তিনিকেতনে পৌঁছে যাবে। আর তারপর তারা সেখানে কবিগুরু রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় দেখতে পাবে। এটা ভাবতেই তাদের সবার শরীরেই যেন কাঁটা দিচ্ছে। সৌম্যরা বোলপুর স্টেশনে পৌঁছে ওখান থেকে টোটো ধরে তাদের যে হোটেলে বুকিং ছিল সেখানে এক এক করে পৌঁছে গেল। সবাই যে যার হোটেলের ঘরে গিয়ে নিজেরা ফ্রেশ হয়ে নিল। সেদিনকে আর বিশ্বভারতী নয়, টুকটাক ঘুরে নেওয়া বিকেলের দিকে। আর পরের দিন সকালবেলা তাদের গন্তব্য বিশ্বভারতী। পরের দিন সকালবেলা তারা সবাই খুব আগ্রহ নিয়ে বিশ্বভারতী ঘুরে দেখল। সত্যি কবিগুরু রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত বিশ্বভারতীর প্রাঙ্গণে ছাতিম গাছের তলা দিয়ে ঘুরে বেড়ানোর অভিজ্ঞতাই একেবারে আলাদা। এই স্মৃতি তাদের বলা যায় সারা জীবনের এক বড় অর্জন হয়ে থাকল। প্রত্যেক ছাত্রছাত্রী তাদের এই ভ্রমণে খুবই উৎফুল্ল। রাজু সৌম্যকে বলছে, সৌম্য, তোর বাবা মা যদি তোকে শেষ পর্যন্ত আসতে না দিত তাহলে তুই কত কিছু মিস করতিস বলতো। হ্যাঁ, এখানে এবারে না আসতে পারলে আমরা প্রত্যেকেই কিন্তু অনেক কিছু অভিজ্ঞতা অর্জনের সুযোগ হাতছাড়া করতাম। আমি এখানে আসতে পেরেছি, এটা আমি মনে করি কবিগুরু রবীন্দ্রনাথের আশীর্বাদ। গার্গী আবার সৌম্যর খুব ভালো বন্ধু। সে নিজেও রবীন্দ্রসঙ্গীত গায়। সে বলল, হ্যাঁ রে সৌম্য, আমরা যারা রবীন্দ্রনাথকে সব সময় আমাদের সঙ্গীতের মাধ্যমে পুজো করি, তারা যদি আমাদের স্কুলের তরফ থেকে যে সুযোগ আমাদের দেওয়া হয়েছে সেটা যদি গ্রহণ করতে না পারতাম, সেটা হতো আমাদের নিজেদেরই এক চরম ব্যর্থতা। আমরা এখানে আসতে পেরেছি, এটা আমাদের সত্যি খুব বড় সৌভাগ্য। তারা বিশ্বভারতী সারাদিন দেখে আবার তাদের হোটেলে ফেরত গিয়েছে। পরের দিন তারা সকালে টুকটাক একটু এদিক ওদিক ঘুরবে, আর তারপর বিকেলে তারা যাবে সোনাঝুরির হাটে। কিন্তু সাগর স্যারই প্রস্তাব দিলেন, আমরা যদি বিকেল বেলায় সোনাঝুরির হাটে যাই তাহলে আমাদের সারা দিনটা একদমই নষ্ট হবে। আমরা যদি সেটা না করে অন্য একটা পরিকল্পনা করি তাহলে কেমন হয়? সাগর স্যারের এই কথা শুনে অন্য যেসব স্যার ম্যাডামরা ছিলেন তারা নিজেরা কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলেন, কিন্তু তুমি আমাদের কি পরিকল্পনা নিতে বলছো সাগরদা? আমি ভাবছি আমরা যদি এখান থেকে একদম বিকেলে না বেরিয়ে একটু আগে আগে দুপুরের খাওয়া শেষ করে বেরোতে পারি, তাহলে আমরা সোনাঝুরি হাটের ঠিক পাশে যে সাঁওতাল গ্রাম বনবল্লভপুর আছে সেখান থেকে একটু ঘুরে আসতে পারি। সাগর স্যারের এই প্রস্তাব সব স্যার ম্যাডামদেরই খুব মনে ধরল। তাই তারা ঠিক করলো সাগর স্যার যে প্রস্তাব দিয়েছেন সেই মতোই দুপুরের খাওয়া একটু আগে খেয়ে বেরিয়ে পড়বে সাঁওতাল গ্রাম বনবল্লভপুরের দিকে। আর সবাই সেটা খোঁজ নিয়ে জেনে নিয়েছে যে সেই গ্রাম একেবারেই সোনাঝুরি হাটের একেবারে গায়েই অবস্থিত। সেখানে বেশ অনেকক্ষণ ধরে তারা সোনাঝুরি হাট ঘুরে তারপর ফিরে আসতে পারবে। তোমরা ওই গ্রামে গিয়ে কোনোভাবেই খুব চিৎকার চেঁচামেচি করবে না। আর তোমাদের নিজেদের একটু সাবধান থাকতে হবে। তোমরা ওই আদিবাসীদের যাতে কোনোভাবে বিরক্ত না করো সেই ব্যাপারে। হ্যাঁ, আমরা সব কথা ঠিক মেনে চলবো। হ্যাঁ, আমরা মেনে চলবো। হ্যাঁ, আমরা মেনে চলবো। তারপর তারা সবাই মিলে সাঁওতাল গ্রাম বনবল্লভপুরে ঢুকল। সেখানকার সব বাড়ির দেওয়ালেই কি সুন্দর মুরাল বা দেওয়ালে সুন্দর সুন্দর সব ছবি, অনেকটা ভাস্কর্যের মতো ফুটিয়ে তোলা। দেখলে সত্যি খুব ভালো লাগে। আর তার সঙ্গে সুন্দর সুন্দর সব ছবি। সৌম্যরা সেই ছবিগুলো সবাই দেখতে দেখতে প্রশ্ন করলো, এই মুরাল বা ছবিগুলো কারা এঁকেছে এখানকার সব বাড়ির দেওয়ালে? এই প্রশ্নের উত্তরে সাগর স্যারই জানালেন, এইসব মুরাল বা ছবিগুলো সব এঁকেছে এখানকার সাঁওতাল আদিবাসীরা। তারা প্রত্যেকেই খুব ভালো শিল্পী।
সেই ভালো শিল্পী হওয়ার জন্যে তারা সবাই নিজেরা নিজেদের বাড়িতে এত সুন্দর সব ছবি আঁকছে আর মুরাল তৈরি করছে। হ্যাঁ, আর একটা কথা, সেটা হচ্ছে আমাদের সবার প্রিয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরও খুবই পছন্দ করতেন এসব সাঁওতালদের। তাদের বিশ্বভারতীতে অবাধ যাতায়াত ছিল। রবীন্দ্রনাথ তাদের খুবই ভালোবাসতেন। তার অনেক লেখাতেও সেই ছাপ রয়েছে। সাগর স্যারের এই কথায় সবাই আরও বেশি আগ্রহী হয়ে পড়ল সাঁওতালদের সবকিছু নিয়ে। সৌম্য নিজেই প্রশ্ন করল, স্যার, আমরা কি সাঁওতাল গ্রাম নিজেরা একটু ঘুরে দেখতে পারি? অবশ্যই তোমরা সেটা ঘুরে দেখতে পারো। নিজেরা যদি না ঘোরো তাহলে আর তোমাদের কিভাবে জ্ঞান হবে সব কিছু নিয়ে? স্যারের কাছ থেকে অনুমতি পেয়ে তারা সবাই ঘুরতে শুরু করলো। তারা সব সাঁওতালদের বাড়ি ঘুরে ঘুরে দেখছে। তাদের অনেকের সঙ্গেই আবার তাদের কথাও হচ্ছে। সাঁওতালরা অনেকেই তাদের সঙ্গে পরিষ্কার বাংলাতেই কথা বলছে। তারা কোথা থেকে আসছে, তাদের স্কুলের নাম কি, এই সব তাদের কাছে জানতে চাইছে। আবার ওদের সঙ্গে একটা সাঁওতাল ছেলের খুব ভাব হয়ে গিয়েছে। তার নাম মাধব। সে তাদের থেকে একটু ছোট হলে কি হবে, তাদের সঙ্গে দিব্যি ভাব হয়ে গিয়েছে, আর তারা একসঙ্গেই ঘুরছে। মাধব বলল, আমাদের সাঁওতালদের গ্রামে তোমরা আইসেছ, তোমরা যদি আমাদের গ্রাম থেকে কিছু না নিয়ে যাও তাহলে আমাদের কেমন লাগবে বলো তো? আমি চাই তোমরা আমাদের দেবতা মারাংবুরুর কাছে কিছু একটা চাও, তারপর তার আশীর্বাদ তোমরা সবাই নিয়ে যাও। মাধর কথায় সবাই সাঁওতালদের দেবতা মারাংবুরুর কাছে কিছু না কিছু চাইল। মাধব তাদের এটাও বলেছে যে তাদের গ্রামে কোনো অতিথি এলে আর তারা যদি সাঁওতালদের সঠিকভাবে ভালোবাসে আর তাদের পছন্দ করে, তাহলে নিশ্চয়ই মারাংবুরুর কাছে কিছু তারা চাইলে সেটা মারাংবুরু পূরণ করেন। সৌম্যরা তো সবাই সাঁওতালদের গ্রামে এসে তাদেরকে পছন্দ করছে, তাদেরকে ভালোবাসছে, তাহলে নিশ্চয়ই তাদের চাওয়াও মারাংবুরু তাঁর আশীর্বাদের মাধ্যমে পূরণ করবেন। তাই সবাই এবার তাদের মতো ভালো করে মারাংবুরুর কাছে কিছু না কিছু চেয়ে রাখল। তারপর দেখা যাক মারাংবুরু তাদের মনের ইচ্ছা পূরণ করেন কিনা। এবারে অবশ্য তারা সবাই মাধবকে জিজ্ঞাসা করছে, মাধো, তোমাদের দেবতা মারাংবুরু আমাদের কি সব ইচ্ছা পূরণ করবেন? ইচ্ছে পূরণ করবেন? ওদের এই কথা শুনে মাধব একটু হাসতে হাসতেই বলল, দেখা যাক, তোমরা তো সবে তার কাছে কিছু একটা চাইলে, এবার একটু অপেক্ষা করো, তাইলেই বুঝতে পারবে তিনি তোমাদের চাওয়া পূরণ করতে পারবে কি নাই। আমাদের তুমি একটু সাঁওতাল বাড়ির ভিতর ঘুরিয়ে দেখাও না মাধো। হ্যাঁ, ঘুরিয়ে দেখাও না মাধো। আধো আমাদের সাঁওতাল বাড়িটা একবার ঘুরিয়ে দেখাও। হ্যাঁ, তোমরা যখন অতিথি হয়ে এই গ্রামে এসেছ আর তার ফলে তোমরা তোমাদের এই গ্রামে এসে সব ইচ্ছা বলতে পারো, আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের সব ইচ্ছা পূরণ করার। এই বলে মাধব তার পরিচিত কয়েকটা বাড়ির মধ্যে সেই সব বাড়ির মানুষদের অনুমতি নেওয়ার পরে তাদের নিয়ে গেল। সৌম্যর আবার সব কিছুতেই খুব আগ্রহ। সে খুব মন দিয়ে সাঁওতাল বাড়ির সব কিছু খুব ভালো করে লক্ষ্য করছে। সেইভাবে দেখতে দেখতে সে একটা জিনিস বেশ কয়েকটা সাঁওতাল বাড়িতে লক্ষ্য করল যে সেই সব সাঁওতাল বাড়িতে বেশ অনেকগুলো করে ছোট ছোট পুতুলের মতো কিছু রয়েছে, কিন্তু যাদের একেবারেই ঠিক পুতুলের মতো দেখতে নয়, কেমন যেন একটা দেখতে, বলা যায় বেশ একটা বীভৎস ভাব আছে সেগুলোর সব কটার মধ্যে। তারপর সৌম্য বুঝতে পারছে যে সেই বীভৎস দেখতে পুতুলগুলো যেন কেমন একটা অস্বাভাবিক। সেগুলো যে ঠিক ছোটদের খেলার পুতুল নয়, এটা সম্বন্ধে একেবারেই সুনিশ্চিত সৌম্য। সে তাই তার সঙ্গে থাকা বন্ধু গার্গীকে বলল, এই গার্গী, দেখ ওই পুতুলগুলো কিরকম একটা লাগছে না দেখতে? হ্যাঁ, সত্যি খুবই বীভৎস দেখতে ওই পুতুলগুলো। কিন্তু সৌম্য,
এই সাঁওতালরা তো নিজেরা সবসময় সবকিছুকেই খুব সুন্দর করে সাজায়, কিন্তু এখানে তাদের বেশ কয়েকজনের ঘরেই এরকম বীভৎস দেখতে পুতুল সাজিয়ে রেখেছে। কেন বলতো? আমি তো কিছুই বুঝতে পারছি না। মাধো, তুমি একটা কথা বলো তো, এখানে তো দেখছি অনেক বাড়িতেই একেবারে ছোটদের মতো দেখতে কিন্তু একটু অদ্ভুত ধরনের এক ধরনের পুতুলকে সাজিয়ে রাখা হয়েছে খুব যত্ন করে। এটার কি অর্থ সেটা কি বলতে পারবে? সৌম্যর এই কথা শুনে মাধোর চোখ মুখ মুহূর্তের মধ্যেই একদম বদলে গেল। এতক্ষণ যে বেশ ভালোভাবেই তাদের সঙ্গে মিশছিল, কিন্তু সৌম্য তাকে এই কথা জিজ্ঞাসা করায় সে কেমন যেন একটা হয়ে গেল। তার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে সে বেশ এখন ভীত। তাকে চুপ করে থাকতে দেখে সৌম্য আবারও তাকে জিজ্ঞাসা করল, কি ব্যাপার মাধো, তুমি তো আমাদের ওই পুতুল নিয়ে কিছুই বলছো না। তুমি কি কিছু জানো না এই নিয়ে? মাধো এইবার সৌম্যের কথায় বেশ গম্ভীর হয়েই বলল, না, ঠিক সেই কথা লয়। আসলে তোমরা আমাদের এই সাঁওতাল গ্রাম বনবল্লভপুরের অতিথি। তোমাদেরকে আমরা অবশ্যই অতিথি হিসাবে আমাদের থেকে সম্পূর্ণ যত্ন করব, কিন্তু আমি কখনোই তোমাদেরকে আমাদের এই সাঁওতাল সমাজ সম্বন্ধে এমন কিচ্ছু জানাতে পারবো না যেটা আমাদের সাঁওতাল সমাজের একেবারেই নিজস্ব ব্যাপার। আর তাই তুমি বা তোমাদের মধ্যে অন্য কেউ এই পুতুলের বিষয় নিয়ে আমাকে জিজ্ঞাসা করো না। আমি এই নিয়ে কোনো কথা তোমাদেরকে কোনোভাবেই বলতে পারবো না। তার মানে তুমি বলতে চাইছো এই ছোট ছোট পুতুলগুলো তোমাদের সাঁওতাল সমাজের একেবারেই নিজস্ব কিছু ব্যাপার, যেটা নিয়ে তুমি আর বাইরের কারো কাছে কিচ্ছু বলতে চাইছো না, তাই তো? হ্যাঁ, একদমই তাই। সেই মতোই আমরা আমাদের সমাজে সব রীতিনীতি মানেই চলার চেষ্টা করি সব সময়। মাধো এই কথা বলার পরপরই আর যেন তাদের নিয়ে তেমন আগ্রহ দেখালো না। সে যেন মনে মনে হলেও তাদের এই ছোট ছোট পুতুল নিয়ে করা প্রশ্ন কোনোভাবেই নিজে মেনে নিতে পারেনি। এবারে সে যেন তাদের কিছুটা হলেও এড়িয়ে যাওয়ার চেষ্টা করতে লাগলো। সে তাই তাদের বলল, দুঃখিত, এবারে আমাকে এখান থেকে বেরাতেই হবে, আর তাই জন্য আমি আর তোমাদের সঙ্গে ঘুরতে পারবো না। এটা বলে মাধো আর তাদের কাউকেই কোনো কথা বলার সুযোগ না দিয়েই ওই সাঁওতাল গ্রাম বনবল্লভপুরের কোথায় যেন হারিয়ে গেল। তাকে আর ওরা কেউ চেষ্টা করেও খুঁজে পেল না। গার্গী সৌম্যকে বলল, সৌম্য, আমার মনে হচ্ছে কিছু একটা অস্বাভাবিক লাগছে মাধোর এই ব্যবহারের মধ্যে। যখনই তাকে ওই পুতুলের সম্বন্ধে জিজ্ঞাসা করা হলো, তখনই সে নিজেকে বেশ ভালোই আমাদের কাছ থেকে গুটিয়ে নিল। তারপর আমাদের কাছ থেকে একেবারেই দূরে চলে গেল, আমাদের আর কোনো প্রশ্ন করার সুযোগ না দিয়েই। হ্যাঁ, আমার এটা ভালোই নজরে পড়েছে। আমার এই সব কিছুই কেমন যেন রহস্যজনক মনে হচ্ছে। আমি এবার একটু চেষ্টা করি তো এই রহস্য উদ্ধারের জন্য। তুই কিভাবে এই রহস্য উদ্ধারের চেষ্টা চালাবি সৌম্য? আমি প্রথমে আমাদের সাগর স্যারের কাছে এই বিষয়ে জিজ্ঞাসা করব। সাগর স্যারের আবার এইসব বিষয় নিয়ে অনেক আগ্রহ আছে, তাই তাকে গিয়ে জিজ্ঞাসা করতে পারলে কিছু তথ্য এইভাবে জানা যেতে পারে। হ্যাঁ, এটা তুই ঠিক বলেছিস সৌম্য। সাগর স্যারকে আমরা এই নিয়ে জিজ্ঞাসা করতে পারি। স্যার নিশ্চয়ই আমাদের এই বিষয়ে সাহায্য করতে পারবেন নানান তথ্য দিয়ে। সেই মতো তারা কয়েকজন মিলে সাগর স্যারের খোঁজ শুরু করল। সাগর স্যার আবার অন্য সব স্যারের মতো নন। তিনি ওই আদিবাসী গ্রামে গিয়ে নানান কিছু নিয়ে খোঁজ করছেন। সৌম্যরা অনেককে জিজ্ঞাসা করতে করতে শেষ পর্যন্ত সাগর স্যারের সন্ধান পেল। সাগর স্যার তাদের ওইভাবে হন্তদন্ত হয়ে আসতে দেখে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার? আমার দলবল এখানে সাঁওতাল গ্রামে নিজেদের ঘোরাঘুরি ছেড়ে এইভাবে আবার আমার খোঁজে আসছে কেন? সাগর স্যারের এই প্রশ্ন শুনে অন্য কোনো কেউ কিছু না বললেও সৌম্য পরিষ্কার বলল, স্যার, আপনার কাছে আমাদের একটা বিষয় জানবার ছিল। সাগর স্যার সৌম্যর এই কথা শুনে হাসতে হাসতে বললেন, বাহ, আমাদের সব ছাত্রছাত্রীদের দেখছি এই এক্সকারশনে নিয়ে এসে খুব উপকার হয়েছে। তারা এখানে এসে কৌতূহলী হয়ে স্যারেদের সন্ধানে বেরিয়ে পড়ছে নতুন কিছু জানবার জন্যে। বলো, তোমাদের কি নিয়ে জানার এত আগ্রহ? স্যার,
এখানে এসে আমরা এই সাঁওতাল গ্রামে সাঁওতালদের সঙ্গে খুব ভালো করে মিশেছি। এদের সব কিছুই খুব ভালোভাবে জানার চেষ্টা করেছি। আর সেই রকম জানার চেষ্টা করতে গিয়ে আমরা এখানে অনেক সাঁওতালদের বাড়িতে একরকম ছোটদের চেহারার পুতুল দেখেছি, যেগুলো আবার দেখতে বেশ অন্যরকম। আর সেই পুতুলগুলো অনেক সাঁওতাল বাড়িতে খুব যত্ন করে রাখা রয়েছে। আমাদের অনেকেরই ওই পুতুলগুলো নিয়ে খুব জানার আগ্রহ। আমাদের একটু ওই পুতুলগুলো নিয়ে কিছু জানাতে পারবেন স্যার? আমি সেই পুতুলের কয়েকটা ছবিও মোবাইলে তুলে এনেছি আপনাকে দেখানোর জন্য। এটা বলে সৌম্য তার মোবাইল বার করে সাগর স্যারকে তার মোবাইলে তোলা সেই পুতুলের ছবি দেখালো। সেই ছবি দেখে সাগর স্যারের মুখও কেমন যেন গম্ভীর হয়ে গেল। সাগর স্যার তো তাদেরকে সরাসরি বলেই দিলেন, এইভাবে সবসময় সবকিছু নিয়ে আগ্রহ বা কৌতূহল করা তোমাদের পক্ষে ঠিক হবে না। তোমরা এখানে এসেছো এক্সকারশনে, সাঁওতাল গ্রাম দেখছো, তাদের সম্বন্ধে বেশ কিছু তথ্য জেনেছো। আর নতুন করে তোমাদের ওদের সম্বন্ধে জানার চেষ্টা না করলেই ভালো হয়। সাগর স্যারের এই কথা শুনে সৌম্য প্রাথমিকভাবে একটু দমে গেলেও সে আবার তার স্যারকে জিজ্ঞাসা করে, কিন্তু স্যার, আপনি তো আমাদের সবসময় বলতেন যে যে কোনো নতুন কিছু সম্বন্ধে সবসময় জানার আগ্রহ থাকা খুব ভালো। আর স্যার, এই ধরনের পুতুল তো আমরা আগে কোথাও দেখিনি, তাই এই নিয়ে আমি জানতে চাইছি। সাগর স্যার সৌম্যর এই কথা শুনে নিজে একটু থমকে গেলেন। হ্যাঁ, সে নিজে তার ছাত্রছাত্রীদের সব সময়ই এ কথা বলে তাদের মনে জানার আগ্রহ বাড়িয়ে তোলেন, কিন্তু আজকে তার কথাই যে তাদের জানার আগ্রহকে কমিয়ে দিচ্ছে। এতে আবার তার ছাত্রছাত্রীদের কাছে ভুল বার্তা যাবে। তিনি তাই তাদের বললেন, আসলে এই আদিবাসী সমাজে কিছু না কিছু নিজেদের গোপন সংস্কার বা রীতিনীতি থাকে, যেটা কোনো সময় তারা চায় না তাদের থেকে বাইরের কারোর মধ্যে সেটা চলে যাক। ঠিক সেই জন্যেই এই বিষয় নিয়ে তোমাদের কৌতূহল আমি আজকে মেটাতে একদমই পারলাম না। সাগর স্যারের এই কথা বলার পরে তাদের আর কারোরই কিছু করার নেই। তারপরেও তারা টুকটাক ওই সাঁওতাল গ্রাম ঘুরে ফিরে দেখল। এর মধ্যেই রমেশ স্যার তাদের সবাইকে তাড়া দিচ্ছেন। এবারে এখান থেকে আমাদের বেরোতে হবে, না হলে সোনাঝুরি হাটে আমরা ঠিক ভালোভাবে সময় নিয়ে ঘুরতে পারবো না। এতক্ষণে সোনাঝুরি হাট বসেও গেছে। চলো আমরা সবাই মিলে যাই সোনাঝুরি হাটে। তারা তাই এবার সবাই মিলে সাঁওতাল গ্রাম বনবল্লভপুর থেকে বেরিয়ে চলে গেল সোনাঝুরি হাটের দিকে। সব ছেলেমেয়েরা সেই সব দেখতেই ব্যস্ত হয়ে পড়লেও সৌম্যর আবার অন্য একটা উদ্দেশ্য আছে। সে সারা হাটে তন্ন তন্ন করে খুঁজছে যেরকম পুতুল সে বনবল্লভপুরের সাঁওতাল বাড়িতে দেখেছে, সেই রকম পুতুল, কিন্তু কোথাও সে সেটা খুঁজে পাচ্ছে না। তারপর সে এক জায়গায় একটা ঝাউবনের ভেতর দেখল যে একটা আদিবাসী কিশোরী নানা হাতে তৈরি পুতুল বিক্রি করছে। তার কাছে সৌম্য গিয়ে তাদের মোবাইলে তুলে রাখা সেই পুতুলের ছবি দেখে জিজ্ঞাসা করলো, আচ্ছা, এই রকম পুতুল কি তুমি বিক্রি করো? আর যদি না করো, এই রকম পুতুল ঠিক কোথায় পাওয়া যাবে আমায় একটু বলবে? সৌম্যর এই কথা শুনে সেই কিশোরী কেমনভাবে যেন তার দিকে তাকালো, আর তার মুখ দিয়ে আর কোনো কথাই বার হচ্ছে না। তার মুখ দেখে সৌম্য পরিষ্কার বুঝতে পারল এই পুতুলের কথা শুনে ঠিক যেমনভাবে মাধুর চোখ মুখের অভিব্যক্তি বদলে গিয়েছিল, তাদের সাগর স্যারের চোখ মুখও বদলে গিয়েছিল, এই আদিবাসী কিশোরীরও ঠিক তাই ঘটল। তাকে সৌম্য আবার জিজ্ঞাসা করল, কি ব্যাপার, তুমি জানো না এই পুতুলগুলো কোথায় পাওয়া যাবে? তোমার কাছে এই পুতুল একটাও নেই? আমি কিনবো, তুমি যা দাম চাইবে তা দিয়েই আমি কিনবো। তুমি শুধু আমায় বলো কোথায় এই পুতুল পাওয়া যাবে। বারবার তার কাছে সৌম্যর ওই পুতুল চাওয়ার কথা শুনে সেই কিশোরী ওখান থেকে তার সব তল্পিতল্পা গুটিয়ে নিয়ে চলে গেল। যাওয়ার আগে সে শুধু একবার সৌম্যর দিকে তাকালো। তার তাকানোর দৃষ্টিতে সৌম্য পরিষ্কার বুঝতে পারল তার চোখে রয়েছে কেমন যেন একটা
ভয়ের চাউনি। এরকম ভয় এরা সবাই কেন পাচ্ছে? সৌম্যর মাথায় কোনো কিছুই আসছে না। সে ওই মেয়েটিকে বেশ কিছুটা অনুসরণ করল, কিন্তু সেই আদিবাসী কন্যা সোনাঝুরি হাট ছেড়ে কোথায় যে চলে গেল সেটা সে কোনোভাবেই বুঝে উঠতে পারল না। তবে সৌম্য এখন এই সাঁওতাল গ্রামের পুতুল নিয়ে পুরোপুরি নিশ্চিত যে এই পুতুলের মধ্যে গভীর কোনো একটা রহস্য আছে, যেটা আবার এরা কেউ তাকে বলতে চাইছে না। কিন্তু এই পুতুলের পিছনে আসল রহস্যটা কি, আর এরা সবাই সেই সব কথা কেন তাকে বলতে চাইছে না, কি এদের গোপনীয়তা, এটা তাকে অবশ্যই জানতে হবে। তারপর এই পুতুলের কথা যে শোনে বা যে এর ছবি দেখে সে এরকম আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছে কেন, এর পেছনে যে গভীর রহস্য একটা কিছু আছে, সেটা সৌম্য খুব ভালোভাবেই বুঝতে পারছে। এখন তাই সে সেই রহস্য ভেদ করতে প্রস্তুত। সেদিন সোনাঝুরি হাটে তার সব বন্ধুরা অনেক কিছু কিনল। তারা সত্যিই হাটের সব কিছুকে খুব ভালোভাবে উপভোগ করল, কিন্তু সৌম্যর মনে অন্য চিন্তা। সে চাইছে এই পুতুল রহস্যের সব কিছু সমাধান করতে। সে তাই এবারে আরও বেশ কয়েকজন বিক্রেতার কাছে গিয়ে ওই পুতুলের ছবি দেখিয়ে সেটা কোথায় পাওয়া যাবে তাই জিজ্ঞাসা করল। কিন্তু সব জায়গাতেই তাকে এই পুতুল নিয়ে কিছু খোঁজ করার ব্যাপারে বারণ করা হলো। সেদিন সৌম্য যখন অন্য সবার সঙ্গে সোনাঝুরি হাট থেকে তাদের হোটেলে ফিরছে, তখন অন্যরা সবাই তাদের আনন্দ প্রকাশ করছে, কিন্তু সৌম্যর মাথায় তখন একেবারেই অন্য চিন্তা। সে চাইছে যেভাবে হোক ওই সাঁওতাল পুতুল রহস্যের সঠিক একটা সমাধান করতে। জানতে হলে শুনতে থাকুন আগামী পর্ব।